একটু একা হয়ে বসুন। আজকের গল্পটা আপনার মন ছুঁয়ে যাবে। এমন কিছু গল্প থাকে যা লোকলজ্জার ভয়ে লুকিয়ে রাখতে হয় বুকের গভীরে। কেউ জেনে গেলে সমাজের চোখে আর মুখ দেখানোর উপায় থাকে না, অথচ সেই গোপন কথাগুলোই বুকের ভেতর এমন একটা ঝড় তোলে যা জীবনের সব হিসেব ওলটপালট করে দেয়। আমার নাম মিতু। আমার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা গ্রামে। দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিলাম, এখনও যে খুব খারাপ হয়ে গেছে তা নয়। যখন বিয়ে হয় তখন বয়স মাত্র ১৯, সবে কলেজ শেষ করেছি। বাবার মুখে শুনেছিলাম আমার নাকি অনেক দূর নাম ডাকছিল, মানে রূপের। সেকালে গ্রামের মেয়েরা যেমন হয় তেমন, একটু লম্বাটে গড়ন, চুলগুলো কোমর ছাড়িয়ে যেত, আর রং ছিল দুধে আলতা। সবচেয়ে বেশি লোকে বলতো আমার চোখ দুটোর কথা, নাকি হরিণীর মতো চঞ্চল ছিল। এই সব রূপের কথা শুনে আমার বর অঞ্জন, যিনি শহরে চাকরি করতেন, এক দেখাতেই নাকি আমাকে পছন্দ করে ফেলেছিলেন। বিয়ে হয়ে এলো, নতুন বউ হয়ে ঢুকলাম অঞ্জনের যৌথ পরিবারে। শ্বশুর শাশুড়ি, বরের ছোট ভাই, ২ ননদ, বিশাল সংসার। অঞ্জন শহরে চাকরি করার সুবাদে বেশিরভাগ সময় শহরেই থাকত। মাসে ১-২ বার আসত, তাও ২ দিনের জন্য। সেই ২ দিনেও সাংসারিক হাজারটা কাজ আর সকলের মনোরঞ্জন করতে গিয়ে আমাদের ব্যক্তিগত সময় বলে কিছু থাকত না। আমার মনটা কেমন যেন হাঁসফাঁস করত। অল্প বয়সে বিয়ে, কত স্বপ্ন ছিল, কত কিছু ভাবতাম, কিন্তু সেই সব স্বপ্নের বেশিরভাগই যেন পূরণ হওয়ার আগেই ম্লান হয়ে যেতে লাগল। বড় ননদের বিয়ে হয়ে গেছে, ছোট ননদ কলেজে পড়ত, খুব মিশুকে আর প্রাণবন্ত। আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল সে। আর ছিল আমার দেবর অঙ্কুর, অঞ্জনের থেকে বছর 4-এর ছোট হবে। লম্বা, ফর্সা, তীক্ষ্ণ নাক আর গভীর চোখ। ওর হাসিতে একটা অদ্ভুত সারল্য ছিল যা মন ছুঁয়ে যেত। পড়াশোনায় ভালো ছিল অঙ্কুর, গ্রামের কলেজে পড়ত। তখন সদ্য উচ্চ মাধ্যমিক পাস করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। প্রথম দিকে খুব একটা কথা হতো না। দেবর ভাবির সম্পর্ক মানেই একটু দূরত্ব আর লজ্জা। কিন্তু যেহেতু অঞ্জন বেশিরভাগ সময় বাড়িতে থাকত না, তাই ঘরের অনেক ছোটখাটো কাজে অঙ্কুরই সাহায্য করত। বাজার থেকে এটা এনে দেওয়া, শাশুড়ির নির্দেশ মতো কোনো জিনিসপত্র শহর থেকে নিয়ে আসা, এই সব। আমার শাশুড়ি ছিলেন একটু অন্যরকম। তিনি চাইতেন পরিবারের সবাই মিলেমিশে থাকুক, কোনো বিভেদ না থাকুক। আর তাই রান্নাঘর থেকে শুরু করে বৈঠকখানা পর্যন্ত সব জায়গাতেই তিনি চাইতেন পরিবারের সবাই কাজ ভাগ করে নিই। এমনকি অনেক সময় বাড়ির বাগানের কাজ বা মুরগি হাঁসের দেখভালও আমাদের করতে হতো। এই কাজগুলো করতে গিয়েই অঙ্কুরের সাথে আমার অজান্তেই একটা সহজ সম্পর্ক তৈরি হয়ে গেল। পুকুর থেকে জল তোলা, গোয়ালঘর পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়া, এসব কাজ করতে গিয়ে কখন যে অঙ্কুরের নীরব উপস্থিতি আমার অভ্যাসে পরিণত হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। শুরুটা খুব সাধারণ ছিল। হয়তো উঠোনে ঝাড় দিচ্ছি, অঙ্কুর পাশ দিয়ে যেতে গিয়ে হয়তো টুক করে একটা কথা বলল, ভাবি আজ সকালের চাটা বড্ড বেশি মিষ্টি ছিল। আমি হেসে বলতাম, কেন রে, মিষ্টি ভালো লাগে না বুঝি? সে হেসে বলতো, লাগলে তো সকাল সকাল ডায়াবেটিস হয়ে যাবে। এই টুকটাক কথাগুলোই দিনে দিনে একটু গাঢ় হতে শুরু করল। অঞ্জন যখন সপ্তাহ শেষে আসত, আমার মনটা তখন ওকে ঘিরেই থাকত। কিন্তু ও যখন ফিরে যেত তার কর্মস্থলে, তখন আবার সেই শূন্যতা। সেই শূন্যতার সঙ্গী হয়ে উঠত অঙ্কুর। একদিন দুপুরে রান্নাঘরে কাজ করছি, অঞ্জন তখন শহরে। শাশুড়ি আর ছোট ননদ গিয়েছিল পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে। আমি একা, গরমে দরদর করে ঘামছি। পরনে একটা হালকা সুতির শাড়ি, আঁচলটা কোমরে জড়ানো, চুলগুলো খোপা করা, কিছু এলোমেলো চুল কপালের দুপাশে ছড়িয়ে পড়েছে। হঠাৎ অঙ্কুর এসে দাঁড়ালো রান্নাঘরের দরজায়, হাতে 1 গ্লাস ঠান্ডা জল। ভাবি, দুপুরে কিছু খাওনি বুঝি? এই নাও, জলটা খাও। ওর গলার স্বরে একটা কোমলতা ছিল। আমি অবাক হয়ে তাকালাম। তুই কোথায় ছিলি রে? আমি তোকে দেখিনি। সে হাসল। আমি একটু বাগানে ছিলাম, দেখলাম তুমি একা রান্না করছো, তাই জল নিয়ে এলাম। আমি জলটা নিলাম। গ্লাসটা ধরার সময় ওর আঙুলের ডগাটা আমার আঙুল ছুঁয়ে গেল। বিদ্যুৎ খেলে গেল যেন আমার সারা শরীরে। আমি তড়িঘড়ি গ্লাসটা নিয়ে মুখ নামিয়ে জল খেলাম। ওর চোখ দুটো আমার দিকে স্থির তাকিয়েছিল।
সেই দৃষ্টিতে কী ছিল আমি বুঝতে পারিনি, শুধু মনে হয়েছিল একটা অজানা গভীরতা। দিন যত যেতে লাগল অঙ্কুরের দৃষ্টির গভীরতা যেন আরও বাড়ছিল। আমার চোখে চোখ পড়লেই ও কেমন যেন আনমনা হয়ে যেত। আবার যখন দেখতাম ও আমার দিকে গভীর আগ্রহে তাকিয়ে আছে, তখন আমার বুকটা ধুকপুক করত। আমার শরীরটাও কেমন যেন দুর্বল হয়ে আসত। যদিও তখনও আমাদের মধ্যে কোনো সরাসরি কথা হয়নি, কিন্তু নীরবতার ভাষাটা আমরা দুজনেই যেন বুঝতে পারছিলাম। আমার বর অঞ্জনকে তো আমি সেভাবে কাছে পাইনি। আমাদের শারীরিক সম্পর্কগুলোও ছিল অনেকটা দায় সারা গোছের। ভালোবাসার যে গভীর আবেগ, তার অভাব ছিল আমাদের সম্পর্কে। তাই হয়তো অঙ্কুরের এই নীরব আকর্ষণ আমার শুষ্ক মনে এক পশলা বৃষ্টির মতো লাগছিল। একদিন বিকেলে আমি পুকুরে বাসন মাজতে গেছি। পুকুরের ঘাটটা একটু নিরিবিলি ছিল, বাড়ির অন্য পাশ থেকে দেখা যায় না। হাতে শাখা পলা, সিথিতে সিঁদুর, সব মিলিয়ে একজন বিবাহিত নারীর সাজ। সেদিন পরনে ছিল একটা হালকা গোলাপি রঙের ঢাকাই জামদানি। জলের ধারে বসে বাসন মাজছি, হঠাৎ দেখি অঙ্কুর এসে পাশে দাঁড়ালো। ওর হাতে একটা লাঠি, সম্ভবত সাপ তাড়ানোর জন্য। ভাবি, একা একা ঘাটে এসেছো কেন? কেউ নেই তো? ওর গলার স্বরে কেমন একটা চাপা উদ্বেগ। আমি বললাম, কি হবে, এই পুকুরে কোনোদিন কোনো অঘটন ঘটেনি। সে আমার পাশে একটা পাথরের ওপর বসল। তবুও একা আসাটা ঠিক না, যদি কোনো বখাটে ছেলে দেখে ফেলত। ওর কথা শুনে আমার মনটা একটু কেঁপে উঠল। বখাটে ছেলে? ও কি আমাকে অতটা অরক্ষিত মনে করে? সেই দিন সন্ধ্যের পর সবাই যখন বারান্দায় বসে গল্প করছিল, আমি একটু আগে খেয়ে ঘরে শুতে গিয়েছিলাম। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল। হঠাৎ শুনি পায়ের শব্দ। ঘরের দরজাটা অল্প খোলা ছিল। দেখি অঙ্কুর ঘরে ঢুকছে। আমার বুকটা ধুকপুক করতে লাগল। সে ঘরে ঢুকে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। আমি ভয়ে কাঠ। কি রে, এখানে কি করছিস? আমার গলা দিয়ে স্বর বেরোলো না ঠিকমতো। সে আমার বিছানার পাশে এসে বসল। ভাবি, তোমার কি শরীর খারাপ? দেখলাম তুমি আগে শুয়ে পড়লে। ওর গলার স্বরে একটা অদ্ভুত মাদকতা ছিল। না, তেমন কিছু না, একটু টায়ার্ড লাগছিল, আমি উত্তর দিলাম। ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। সেই আলোয় ওর মুখটা অস্পষ্ট দেখা যাচ্ছিল। সে আমার হাতের ওপর আলতো করে ওর হাত রাখল। আমার হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ওর স্পর্শে আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। আমি হাত সরাতে পারলাম না। আমার ভেতরটা কেমন যেন গুটিয়ে গেল। মনে হলো যেন আমি একজন অন্য মানুষ, যাকে আমি চিনি না। সে আমার হাতের উপর তার আঙুল দিয়ে আলতো করে বুলিয়ে দিল। আমি চোখ বুজে ফেললাম। মনে হচ্ছিল এই স্পর্শটা যেন আমি অনেক দিন ধরে চেয়েছিলাম। অঞ্জনের স্পর্শে এমন গভীর আবেগ আমি কোনোদিন পাইনি। সে আমার হাতের তালুতে একটা দীর্ঘ শ্বাস ফেলল। ভাবি, তুমি বড্ড একা, আমি জানি। ওর কথাগুলো যেন সরাসরি আমার হৃদয়ে গিয়ে বেঁধল। সত্যি তো, আমি বড্ড একা। এই বিশাল পরিবারের মাঝেও আমি একা। আমার চোখের কোণে জল জমতে শুরু করল। সে আমার মাথাটা আলতো করে ওর কাঁধে টেনে নিল। আমি বাধা দিতে পারলাম না। ওর বুকে মাথা রেখে আমি ফুঁপিয়ে কেঁদে উঠলাম। আমার সমস্ত চাপা দুঃখ, হতাশা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। সে আমার পিঠে আলতো করে হাত বোলাতে লাগল। সেই স্পর্শে কোনো নোংরামি ছিল না, ছিল শুধু গভীর সমবেদনা আর অদ্ভুত এক আশ্রয়। কিছুক্ষণ পর যখন আমি শান্ত হলাম, সে উঠে দাঁড়ালো। ভাবি, তুমি যখন একা ফিল করবে আমাকে বলবে, আমি আছি। এই কথাটুকু বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি শুধু ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমার বুকটা তখনও ধুকপুক করছিল। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা কেমন যেন বদলে গেল। অঙ্কুর আর আমাকে শুধু ভাবি বলে ডাকত না, ওর ডাকের মধ্যে একটা গভীর আবেদন থাকত। ওর চোখগুলো যেন সবসময় আমাকে খুঁজত। আমি নিজেও ওর উপস্থিতিতে স্বস্তি পেতাম। অঞ্জনের অভাবটা যেন অঙ্কুর পূরণ করছিল। আমার শরীর মন দুটোই যেন অঙ্কুরের দিকে ঝুঁকে পড়ছিল। আমি জানতাম এটা ভুল, সমাজের চোখে এটা মহাপাপ, কিন্তু আমার মন আর শরীর যেন কোনো যুক্তি মানতে চাইছিল না। একদিন বৃষ্টির দুপুরে, অঞ্জন তখনও আসেনি। শাশুড়ি আর ছোট ননদ ঘুমাচ্ছিল। আমি রান্নাঘরের বারান্দায় বসে জানালার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম।
হালকা একটা হলুদ রঙের সালোয়ার কামিজ পরা ছিল। কামিজের হাতাগুলো কোনই পর্যন্ত, কিন্তু বৃষ্টির ভেজা বাতাসে শরীরটা কেমন যেন হালকা হয়ে যাচ্ছিল। জানালার পাশে ভেজা কাঠের বেঞ্চে বসেছিলাম। অঙ্কুর হঠাৎ এসে আমার পাশে বসল। ওর শরীরটাও ভিজে গেছে, চুল থেকে জল ঝরছে। ভাবি, কি করছো? আমি চমকে উঠলাম। ওরে বাবা, তুই কখন এলি? কখন থেকে ভিজেছিস? ঠান্ডা লাগবে তো? সে আমার দিকে তাকিয়ে হাসল। ওর চোখে দুষ্টুমি। বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে, তাই না? কিন্তু তার থেকেও ভালো লাগে তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে। কথাটা শুনে আমার বুকটা থুকফুক করে উঠল। আমি মাথা নিচু করে নিলাম। এসব কি বলছিস? সে আমার হাতটা আলতো করে ধরল। আমি যা বলছি তা কি তুমি শোনো না? তোমার চোখ দুটো কথা বলে ভাবি। ওর গলার স্বরে যেন কেমন একটা জাদু ছিল। আমি হাত সরাতে পারলাম না। বৃষ্টি আর ঠান্ডা বাতাস আমার সারা শরীরে একটা অদ্ভুত অনুভূতি জাগাচ্ছিল। সে আমার হাতটা ওর দিকে টেনে নিল। তুমি কি বড্ড একা ভাবি? সেই একই প্রশ্ন। আমি ওর দিকে তাকালাম। আমার চোখে জল। আমি শুধু মাথা নাড়লাম। হ্যাঁ। সে আমাকে ওর কাছে টেনে নিল। আমার মাথাটা ওর কাঁধে রাখল। ওর শরীর থেকে ভেজা মাটির গন্ধ আসছিল। আমি ওর বুকের ওপর আলতো করে হাত রাখলাম। ওর হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সবথেকে নিরাপদ আশ্রয় এইখানে। এই মুহূর্তে আমার সমস্ত দ্বিধা, ভয়, লজ্জা যেন উবে গিয়েছিল। আমি ওর বুকে মাথা রেখে চোখ বুঝলাম। সে আমার চুলে আলতো করে হাত বোলাতে লাগল। সেই ছোঁয়ায় আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। সেই দিন রাতে অঙ্কুর আর আমি এক নতুন সম্পর্কে জড়িয়ে পড়লাম। আমাদের নীরব ভালোবাসা যেন এক নতুন মোড় নিল। এরপর থেকে যখনই সুযোগ পেতাম আমরা কাছাকাছি আসতাম। আমাদের সম্পর্কটা ছিল নীরবতার, চোখের ভাষার আর স্পর্শের। কোনোদিন সরাসরি নোংরা কথা হয়নি, কিন্তু আমাদের শারীরিক আকর্ষণটা এতটাই তীব্র ছিল যে নীরবতায় সব বলে দিত। অঙ্কুর আমার শরীরের প্রতি একটা গভীর টান অনুভব করত, আর আমিও ওর প্রতি একটা প্রবল শারীরিক আকর্ষণ অনুভব করতাম। শাশুড়ি যখন দুপুরে ঘুমাতেন বা ননদ যখন কলেজে যেত, সেই সময়গুলোই ছিল আমাদের একান্ত। আমি রান্নাঘরে কাজ করতাম, অঙ্কুর এসে পাশে দাঁড়াত। হয়তো পিছন থেকে আলতো করে আমার কোমরে হাত দিত। আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠত। আমি মৃদু স্বরে বলতাম, কেউ দেখে ফেলবে। সে হাসত, কেউ দেখবে না, আমি জানি। মাঝে মাঝে অঙ্কুর আমার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আলতো করে দরজায় টোকা দিত। আমি বুঝতে পারতাম। তখন আমি ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিতাম। সে আসত, কিন্তু কোনো কথা বলতো না, শুধু আমার দিকে তাকিয়ে থাকত। ওর চোখে আমি সেই কামনার আগুন দেখতে পেতাম, যা আমার মধ্যেও প্রজ্বলিত হচ্ছিল। সে আমাকে কাছে টেনে নিত, আর আমি ওর বুকে নিজেকে সঁপে দিতাম। আমাদের ঠোঁট একে অপরের কাছে আসত, কিন্তু শেষ পর্যন্ত আমরা সংযত থাকতাম। আমাদের সম্পর্কের গভীরতা ছিল শুধু স্পর্শে, দৃষ্টিতে আর নীরব আবেদনে। একদিন অঞ্জন আসার কথা ছিল। মনটা কেমন জানি দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে বর আসছে, খুশি হচ্ছি। অন্যদিকে অঙ্কুরকে ছেড়ে থাকতে হবে, মন খারাপ হচ্ছে। অঙ্কুরও বুঝতে পেরেছিল। সে আমার দিকে কেমন মনমরা হয়ে তাকিয়েছিল। সন্ধ্যায় অঞ্জনের সাথে কথা বলার জন্য আমি একটু নিরিবিলি খুঁজছিলাম। অঞ্জনের সাথে আমার সব কথা বলা হতো না। ও সবসময় কেমন যেন কাজের মধ্যে ডুবে থাকত, তাই আমি ওর থেকে অনেকটা দূরেই থাকতাম। ঠিক সেই সময় অঙ্কুর আমার কাছে এসে দাঁড়ালো। ভাবি, কাল সকালে আমি একটু শহরে যাব, লাইব্রেরিতে কিছু কাজ আছে। আমি শুধু মাথা নাড়লাম। কবে ফিরবি? সে আমার দিকে তাকিয়ে হাসল। তুমি কি চাইছো যে আমি ফিরে আসি? আমার বুকটা কেঁপে উঠল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। সে আমার হাতটা আলতো করে ধরল। আমি চলে গেলে তোমার খারাপ লাগবে না? আমি ওর দিকে তাকালাম। আমার চোখে জল চলে এসেছিল। হ্যাঁ, লাগবে। সে আর কিছু বলল না, শুধু আমার হাতটা শক্ত করে চেপে ধরল। অঞ্জন ফিরে এলো। সে আমার সাথে খুব একটা কথা বলল না, যেন আমাদের সম্পর্কের সেই দূরত্বটা আবারও প্রকট হয়ে উঠল। আমি রাতে বিছানায় শুয়েছিলাম। আমার মনটা অস্থির ছিল। অঞ্জনের কাছ থেকে আমি কোনো আবেগ বা ভালোবাসা পাইনি। ওর স্পর্শ কেমন যেন যান্ত্রিক লাগত, অথচ অঙ্কুরকে আমি না চাইতেই পেয়েছিলাম এক গভীর আবেগ আর স্পর্শের আশ্রয়। কয়েকদিন পর অঙ্কুর ফিরে এলো। ওকে দেখে আমার বুকের ভেতরটা যেন শান্ত হয়ে গেল। ও এসেই আমার দিকে তাকালো, আর আমি ওর চোখের দিকে তাকিয়েই বুঝলাম ও কেমন আছে। সেই দিন বিকেলে ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে। অঙ্কুরও এসেছিল।
আমরা কথা না বলে শুধু একে অপরের দিকে তাকিয়েছিলাম। ও আমার পাশে এসে দাঁড়ালো। অঞ্জন কেমন আছে ভাবি? ওর গলায় একটা চাপা কৌতুক ছিল। আমি উত্তর দিলাম না। সে আমার হাতটা ধরল। আমার খুব খারাপ লাগছিল তোমাকে ছেড়ে থাকতে। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম। এইভাবে দিনের পর দিন আমাদের সম্পর্কটা আরও গভীর হচ্ছিল। লুকিয়ে দেখা করা, লুকিয়ে স্পর্শ করা, লুকিয়ে একে অপরের কাছে থাকা, এই সবই আমাদের জীবনের অংশ হয়ে উঠেছিল। যদিও এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, আমি জানতাম, কিন্তু এই মুহূর্তে আমি অঙ্কুরকে ছাড়া থাকতে পারছিলাম না। আমার শরীরের প্রতিটি কোষে ওর স্পর্শের আকাঙ্ক্ষা ছিল। আমার মন ওর জন্য পাগল ছিল, কিন্তু একটা ভয় সবসময় আমাকে তাড়িয়ে বেড়াতো, যদি কেউ জেনে যায়। এই গ্রামে, এই সমাজে এমন একটা ঘটনা জানাজানি হলে আমার আর অঞ্জনের পরিবারের মুখে চুনকালি পড়বে। একবার অঙ্কুর আমাকে সরাসরি হুমকি দিয়ে বলেছিল, ভাবি, যদি তুমি আমাকে ছেড়ে যেতে চাও তাহলে তোমার সব গোপন কথা আমি ফাঁস করে দেব। আমি ওর কথা শুনে চমকে উঠেছিলাম। এসব কি বলছিস? ওর চোখে আমি একটা জিদ দেখতে পেলাম। হ্যাঁ বলছি, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও। আমি ভয়ে কাঁপছিলাম। এটা ভালোবাসা ছিল না, এটা ছিল এক ধরনের ব্ল্যাকমেল। কিন্তু তখন আমি এতটাই ওর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম যে ওর এই কথায় আমি আরও অসহায় বোধ করলাম। আমার মনটা আরও জড়িয়ে গেল ওর জালে। ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারতাম ও কতটা অধিকার বোধ করে আমাকে ঘিরে। অঞ্জনের সাথে আমার সম্পর্কটা যেন আরও খারাপ হতে শুরু করল। সে যেন বুঝতে পারছিল আমার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। সে আমাকে প্রশ্ন করত, তোমার কি হয়েছে, আজকাল কেমন যেন অন্যরকম লাগছে। আমি কোনো উত্তর দিতাম না, শুধু মাথা নিচু করে থাকতাম। আমার পাপবোধ আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। একদিকে অঙ্কুরের আকর্ষণ, অন্যদিকে সামাজিক ভয় আর অঞ্জনের প্রতি অপরাধবোধ। আমি যেন এক গোলকধাঁধায় আটকে পড়েছিলাম। এই সব গোপন সম্পর্কের পরিণতি খুব ভয়াবহ হয়। আমি প্রতিদিন ভয়ে ভয়ে থাকতাম, কখন যে সবকিছু ফাঁস হয়ে যায়, কখন যে সমাজের চোখে আমি অপরাধী হয়ে যাই। আমার মন বলতো অঙ্কুরকে ছেড়ে বেরিয়ে আসতে, কিন্তু আমার শরীর আর মন যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গিয়েছিল। একদিন সিদ্ধান্ত নিলাম, অঙ্কুরকে আর এভাবে থাকতে দেব না। ওকে বুঝিয়ে বলবো এই সম্পর্কটা ভুল, এটা আমাদের দুজনের জন্যই ক্ষতিকর। কিন্তু ওকে এ কথা বলতে গিয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না। ওর চোখের দিকে তাকালেই আমি কেমন যেন দুর্বল হয়ে পড়তাম। ওর স্পর্শ আমার সমস্ত যুক্তিকে ভুলিয়ে দিত। আমার জীবনের এই অংশটা ছিল এক ধূসর অধ্যায়, যেখানে ভালোবাসা, আকর্ষণ, ভয় আর অপরাধবোধ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। একসময় যখন অঙ্কুরের বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিশ্চিত হল এবং সে শহরে চলে গেল, আমার বুকটা হাহাকার করে উঠল। সে যাওয়ার সময় শুধু আমার হাতটা ধরে বলেছিল, ভাবি, আমি সব সময় তোমার অপেক্ষায় থাকব। সেই সময় আমি জানতাম না এটাই আমার মুক্তির পথ হবে নাকি আরও গভীর এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। সে চলে যাওয়ার পর আমার মনে মিশ্র অনুভূতি হলো, একদিকে স্বস্তি, অন্যদিকে এক তীব্র শূন্যতা। আমি আমার পাপ থেকে মুক্তি পেলাম নাকি ভালোবাসা থেকে বঞ্চিত হলাম তা আমি নিজেই বুঝলাম না। গল্পটা আপনাদের কেমন লাগলো জানি না, কিন্তু একটা কথা আমি বলতে চাই, অনেক সময় আবেগ আমাদের এমন পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন পারিবারিক সম্পর্কের মধ্যে এই ধরনের জটিলতা জন্ম নেয়, তখন তার পরিণতি হয় আরও মারাত্মক। জীবনে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সতর্ক থাকতে হয়, কারণ কিছু ভুল সিদ্ধান্তের ফল সারা জীবন বয়ে বেড়াতে হয়। ভালোবাসার সঠিক পথ চেনা খুব জরুরি, না হলে নিজের অজান্তেই আমরা এমন সব ফাঁদে বাঁধি যা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমার গল্পটা হয়তো আপনাদের ভাবাবে। আশা করি আপনারা আমাকে বোঝার চেষ্টা করবেন। জীবনের এই শিক্ষাটা আমি অনেক মূল্য দিয়ে পেয়েছি। এমন ভুল যেন অন্য কারো জীবনে না আসে, সেই কামনাই করি।